হ্যালো স্টুডেন্ট, আজকে আমি চলে এসেছি তোমাদের প্রিয় কোয়ান্টা ফিজিক্স চ্যানেলে। আজকে আমরা শিখব গ্যাসের আচরণের আদর্শ গ্যাসের সমীকরণ এবং বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের ধারণা, এনমোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ, একমোল গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের সমীকরণ, এনমোল গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের সমীকরণ এবং আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এরপরে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অঙ্ক। তোমরা গত ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে যে বয়েলের সূত্রে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে হোম টাস্ক হিসেবে দিয়েছিলাম সেই অঙ্কগুলো তোমরা সমস্যার সমাধান করতে বলেছো। তো আজকে আমরা সেই অঙ্কগুলো শিখব এবং চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের অঙ্ক শিখব এবং আদর্শ গ্যাসের সমীকরণ থেকেও কিছু অঙ্ক শিখব। তাহলে চলো, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এই ভিডিওটা মূলত তোমাদের থিওরি বেস না হয়ে মূলত প্রবলেম বেস হবে। কেন? এখানে বেশিরভাগ তোমাদের অঙ্ক শেখানো হবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তোমরা লিখবে যে গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন ভি এবং গ্যাসের উষ্ণতা টি হলে উই গেট ফ্রম বয়েলস ল ভি ভ্যারিজেজ 1/p। এটা কখন? না যখন গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ স্থির আছে, কনস্ট্যান্ট। উই গেট ফ্রম চার্লস ল। চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? ভি ভ্যারিজেজ টি, অর্থাৎ গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা কখন হয়েছে? না যখন গ্যাসের চাপ এবং গ্যাসের ভর স্থির। উই গেট ফ্রম অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পেয়েছি? যে গ্যাসের আয়তনটা মূল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। কখন? না যখন গ্যাসের চাপ ও উষ্ণতা স্থির। তাহলে এই তিনটে সূত্র থেকে আমরা যৌগিক ভেদে লিখতে পারি ভি ভ্যারিজেজ এন ইন্টু পি/পি। কখন? না যখন গ্যাসের চাপ ও গ্যাসের উষ্ণতা আর ভেরিয়েবল, অর্থাৎ পরিবর্তনশীল। চাপ ও উষ্ণতা পরিবর্তনশীল। এই সমানুপাতিক চিহ্ন তুলতে আবার সেই আমরা ধ্রুবক লাগাবো, এনটি ইন্টু কে/পি। এ হলো কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? পিভি ইকুয়াল টু এন কে টি, এটা পেলাম। এখন 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে এই কে এর মান সর্বদা একই হয় এবং এটি আর এর মানের সঙ্গে সমান। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমি উপরটা মুছছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। কে সমান আর লিখে পাই পিভি সমান এন আর টি। এই সমীকরণটা হচ্ছে আদর্শ গ্যাস ইকুয়েশন। দিস ইজ দি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর n মোল গ্যাস, n গ্রাম মোল গ্যাস। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হলো n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ইকুয়েশন। এখন আমরা যদি 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে ধরি, ফর 1 গ্রাম মোল গ্যাস, তখন সমীকরণটা হলো কি? পিভি সমান এন এর জায়গায় 1 ধরবো, তাহলে পিভি সমান আরটি। এই আরটা হলো কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন?
না দেখা যায় 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান সর্বদা একই হয়। এই আর এর মান গ্যাসের প্রকৃতি বা পরিমাণের উপর নির্ভর করে না, তাই আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এরপরে আমরা আসব, এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা আর ধরেছি এর পরিবর্তে, এই আর এর মানটা আমরা বের করব। ডিটারমিনেশন the value of R আমরা পেয়েছি we get from 1 গ্রাম মোল আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা কি জানি না, পিভি সমান আরটি। তাহলে এখান থেকে লিখতে পারি না যে আর সমান পিভি বাই টি। এসটিপিতে পি সমান কত না 76 সেন্টিমিটার এইচজি, একে আমরা 1 এটিএম হিসাবেও লিখতে পারি, অর্থাৎ এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। আমি এখান থেকে একটু বলে দিই, তোমরা হয়তো অনেকেই জানো যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা কি। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যার মান হয় 76 সেন্টিমিটার এইচজি। এইবার এখানে আমরা যদি এর ভ্যালুটা বের করি, তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা হলো 9/m²। যাই হোক, আচ্ছা ভি এর মানটা হবে কত 22.4 লিটার, এটা সমান 22,400 সিসি। আর টি হবে এসটিপিতে, এখানে কিন্তু কন্ডিশন হচ্ছে এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে চাপের মান, আয়তনের মান এবং উষ্ণতার মান। 0 + 273 সমান 273 কেলভিন, অর্থাৎ এসটিপিতে উষ্ণতা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে ট্রান্সফার করলাম 273 কেলভিন। এই ভ্যালুগুলো যদি পুট করি তাহলে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে আর সমান কত হবে 76 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু 22,400 বাই 273। এর ভ্যালুটা বেরিয়ে যাবে 8.31 ইন্টু 10⁻⁷। এককটা হবে আর্ক পার মোল পার কেলভিন। এবার যদি জুলে ট্রান্সফার করতে চাই, যেহেতু তোমরা জানো যে 1 জুল সমান 10⁻⁷ আর্ক, তাহলে 8.31 জুল পার মোল পার কেলভিন। একে ক্যালোরি দিয়ে নিয়ে গেলে 1 ক্যালোরি সমান 4.2 জুল হয়। এখানে আমি তবু লিখে রাখতেছি 1 জে সমান 10⁻⁷ আর্ক, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এটাকে 4.2 দিয়ে ভাগ করলে হয় 1.99 ক্যালোরি পার মোল পার কেলভিন বাই সামথিং হয়। এটাকে আমরা প্রায় 2 ধরে নেব। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হয় না 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই মানগুলো কিন্তু লিখে রাখবে। তাহলে সিজিএস পদ্ধতিতে এই মানটা পেলাম, এসআই পদ্ধতিতে করলে এই মান পাবো, আর এটা তাপের এককে আছে ক্যালোরিতে, আর এটা লিটার অ্যাটমসফিয়ার এককে আছে। এখানে আমি একটু আলাদা করে বক্স করে রাখছি। তো এরপরে আমরা যাব আদর্শ গ্যাস কি। যে সকল গ্যাস এই চাপ, আয়তন এবং উষ্ণতা সম্পর্কিত যে পিভি = আরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাসের কি অস্তিত্ব আছে? উত্তর হলো না। কোনো গ্যাসই এই পিভি = আরটি সমীকরণ মেনে চলে না। তাহলে ওরা কোনো না কোনো তো একটা সমীকরণ মেনে চলে। সেই সমীকরণটা হলো বাস্তব গ্যাসের সমীকরণ, যেটা ভ্যান ডার ওয়াল তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে আমি যখন তোমাদের নেক্সট ভিডিওতে আণবিক স্তরে গ্যাসের আচরণ পড়াবো,
তখন দেখাবো যে ওখানে ভ্যান ডার ওয়াল গ্যাসের চাপ এবং আয়তন সংশোধন করে, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বে যে দুটো কনসেপ্ট ভুল রয়েছে সেই দুটো কনসেপ্টকে ত্রুটিমুক্ত করে, অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তনকে সংশোধন করে যে সমীকরণ তৈরি করেছে তাকে ভ্যান ডার ওয়াল সমীকরণ বলা হচ্ছে। 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমীকরণটা কি? চলো আমরা এসে দেখি। ইকুয়েশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফর 1 গ্রাম মোল গ্যাস কি না, চাপ একটু বাড়ছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, P প্লাস A বাই ভি স্কোয়ার, আয়তন হ্রাস পাবে V মাইনাস বি ইকাল টু RT। এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ। তা সমস্ত গ্যাস এই সমীকরণ মেনে চলে, তাই গ্যাসগুলোকে বাস্তব গ্যাস বলা হচ্ছে। অর্থাৎ যে সকল গ্যাস ভ্যান ডার ওয়াল সমীকরণ মেনে চলছে তাদের বাস্তব গ্যাস, অর্থাৎ হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবই কিন্তু বাস্তব গ্যাস। এন মোল গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর এন মোল গ্যাস, P প্লাস AN স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস NB ইকাল টু NRT। এখন এই সমীকরণগুলো হয়তো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো পড়বে না, কিন্তু তোমাদেরকে কিছু জেনে রাখতে হবে, হায়ার স্টাডিতে কাজে লাগবে। এটা গেল 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, আর এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। আমার প্রথম ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তোমাদের অনেকের ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছো যে গ্যাসের আচরণের যে ম্যাথগুলো নিয়ে যাতে একটা ভিডিও বানানো যায়। সঙ্গে আমি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলোও এই চ্যানেলে আপলোড করব। যারা 11-এর স্টুডেন্ট আছো, যারা দেখছো আমার এই ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেন তোমাদের সেমিস্টার 2-তে যে চ্যাপ্টারগুলো আছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো এই চ্যানেলে আপলোড হবে। এরপরে আমরা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আসে পরীক্ষায়, সেগুলো আমরা একটু শিখব। ধরো একটা বেলুন, ফোলানো বেলুন তোমাকে দেওয়া হলো, বলা হলো যে এই ফোলানো বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? উত্তর হচ্ছে এই ফোলানো বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। কেন না, গত ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে বয়েলের সূত্রে বলেছি উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কিন্তু ফোলানো বেলুনে কি হচ্ছে, গ্যাসের ভর বৃদ্ধি পাচ্ছে। কেন, হাওয়ার ভর যতই নগণ্য হোক না কেন বা বায়ুর ভর যতই নগণ্য হোক না কেন, এই বেলুনের ভেতরে যে পরিমাণ বায়ু আছে তার একটা মিনিমাম ভর আছে। তাহলে যেহেতু ওখানে ভর কনস্ট্যান্ট নয়, তাই ওই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। আবার এই ধরনের এরকম ধরনের কোশ্চেন আসতে পারে কিছু ব্যাখ্যামূলক, যেমন ধরো একটা বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে আসলো, তাহলে ও আয়তনে বেড়ে যায় কেন, মানে এক্সপান্ড করে কেন? যখন বুদবুদটা একদম জলের তলদেশে সৃষ্টি হয়ে উপরের দিকে উঠতে থাকবে, তখন কি হবে, আর গভীরতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গেই বুদবুদের উপর যে চাপটা সেটা হ্রাস পেতে থাকবে। কেন, তোমরা 9-এ পড়েছো যে P ইকাল টু H রো জি, অর্থাৎ গ্যাসের চাপ, গভীরতা এবং তরলের ঘনত্ব অ্যাজ ওয়েল অ্যাজ অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমানুপাতিক। পৃথিবীপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, তাই আমি বলতে পারি যে গ্যাসের চাপ, গভীরতা, তরলের গভীরতা এবং তরলের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। এখন ওই বুদবুদটা যখন জলের উপর তলদেশ থেকে উপরে উঠতে থাকবে, তাহলে কি হবে, ওর প্রেসার হ্রাস পাওয়ার জন্য, অর্থাৎ প্রেসার ডিক্রিজ করার জন্য আয়তন এক্সপান্ড করবে। তাহলে আমরা এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা পেয়েছি কি, পিভি ইকাল টু এনআরটি। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে আমি শর্টে লিখেছি, और एन मोल गैस PV इक्वल टू NRT। এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা, যদি কোনো অঙ্কে মোল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা PV ইকুয়াল টু NRT সমীকরণকে কাজে লাগাবো। এখন এই মোল সংখ্যা সমান কি হয়,
এম ইকাল টু এম বাই ক্যাপিটাল এম। তাহলে সমীকরণটা মডিফাই হলো কি, পিভি ইকাল টু স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি। ছোট এমটা হলো গ্যাসের ভর, এম বি দ্য মাস অফ গ্যাসেস অ্যান্ড ক্যাপিটাল এম হলো মলিকুলার মাস অর্থাৎ আণবিক ভর অফ গ্যাসেস। তাহলে যদি তোমাদেরকে কোনো অঙ্কে আণবিক ভর বের করতে বলে তাহলে পিভি ইকাল টু এম বাই স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি, এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আজকে যা পড়ানো হলো সেইখান থেকে কি কি কোশ্চিন আসতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, তার কোশ্চিনগুলো আমি অবশ্যই এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। আচ্ছা, আমার প্রথম ভিডিওতে যে তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম তার প্রথম অঙ্কটা ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে একটি কাঁচের টুকরোর সহ কোনো গ্যাসের আয়তন 100 সেমি কিউব, উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার এইচজিতে বৃদ্ধি করলে মিলিত আয়তন 82 সেমি কিউব। এখানে বলছে কাঁচ টুকরোর আয়তন নির্ণয় করতে। তোমরা অনেকেই অঙ্ক করেছো এবং অনেকে হয়তো করতে পারো না, তাহলে দেখে নাও এই অঙ্কটার সমস্যার সমাধানটা কি করব। এখানে বলছে, দেখো ভালো করে ভাষাটা পড়ো, একটি কাঁচের টুকরোর সহ কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন হচ্ছে 100 সেমি কিউব। তাহলে এটা প্রারম্ভিক আয়তন এবং উষ্ণতাকে স্থির রাখছে, চাপ বৃদ্ধি করেছে। তোমরা জানো যে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে, এই আয়তন হ্রাস পাওয়ার জন্য এখানে মিলিত আয়তনটা হয়েছে কত না 82 সেমি কিউব, অর্থাৎ কমে গিয়েছে। তো আমরা ধরে নেব প্রথমে কাঁচ টুকরোর আয়তন x সেমি কিউব। তাহলে লেখো সলিউশনটা, মনে করি কাঁচের টুকরোর আয়তন x সেমি কিউব, এটা ধরে নিলাম। গ্যাসের কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন কত আছে না 100 সেমি কিউব। তাহলে এখান থেকে যদি আমরা x সেমি কিউব বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি গ্যাসের প্রারম্ভিক আয়তন। তাহলে গ্যাসের প্রারম্ভিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন বা প্রারম্ভিক আয়তন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমরা যখন ডেটাগুলোকে তুলবো সেটা সিম্বল ধরে প্রথমে ডেটাগুলোকে তুলবো। তাহলে প্রাথমিক আয়তনকে আমরা কি ধরবো, V1 কত হবে না 100 মাইনাস x সেমি কিউব। চাপ দেওয়া আছে, গ্যাসের চাপ, গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান 76 সেন্টিমিটার এইচজি। গ্যাসের অন্তিম আয়তনটা কত দাঁড়াচ্ছে, চাপ যেহেতু বৃদ্ধি করেছে তোমরা দেখতে পেয়েছো 95 করেছে, আগে ছিল 76 সেন্টিমিটার এইচজি, এখন করেছে 95 সেন্টিমিটার এইচজি। চাপ বৃদ্ধি পাওয়ার জন্য আমরা বয়েলের সূত্র অনুযায়ী জানি যে চাপ বাড়লে আয়তন কমবে, তাহলে কমে হয়েছে কত 82 সেমি কিউব। তাহলে গ্যাসের অন্তিম আয়তন দাঁড়ালো V2 সমান 82 মাইনাস x সেমি কিউব। এই 82 সেমি কিউবটা হচ্ছে কাঁচের টুকরো সহ গ্যাসের আয়তন। তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তন কত হবে 82 মাইনাস x, অর্থাৎ কাঁচের টুকরোর আয়তনটা বাদ যাবে। এরপরে গ্যাসের অন্তিম চাপ, এটাকে আমরা P2 ধরে নেব। P2 সমান 95 সেন্টিমিটার এইচজি। তাহলে যেহেতু উষ্ণতা স্থির
লিখবো আমরা উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্র হইতে পাই। কি জানি, তোমরা শিখেছো আগের ভিডিওগুলোতে যে P1V1 সমান P2V2, অর্থাৎ উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্র থেকে আমরা জানি P1V1 সমান P2V2। তাহলে আমরা এগুলো মানটা বসাচ্ছি। মানগুলো P1 এর মান কত ছিল 76, ইন্টু V1 এর মান 100 মাইনাস এক্স সমান 95 ইন্টু 82 মাইনাস এক্স। এরপর আমরা কি করব, এর ক্যালকুলেশনের সুবিধার্থে 76-এর সঙ্গে 100 না গুণ করে বা 95-এর সঙ্গে 82 না গুণ করে, তাহলে কি হবে, তোমাদের গুণ করতে একটা টাইম যাবে, কিন্তু পরীক্ষা তো একটা নির্দিষ্ট টাইম তোমাদের দেবে 3 ঘন্টা। তাহলে আমরা এই ক্যালকুলেশনের সুবিধার্থে কি করব, এটাকে অনুপাত করে নেব, অর্থাৎ 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 82 মাইনাস এক্স সমান 95/76। আমরা যদি এটাকে 19 দিয়ে কাটি তাহলে কি হবে, 19 5 95, 19 4 76। এরপরে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা 400 হবে, কেন 4-এর সঙ্গে 100 গুণ হবে, 400 মাইনাস 4x সমান 82 এর সঙ্গে 5 গুণ হবে, 5 দুগুণে 10, 8 5 40, 41 মাইনাস 5x। এরপরে আমি উপরটা একটু মুছছি, তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো। তাহলে কি হলো, 5xটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস 5x হবে, তাহলে প্লাস 5x মাইনাস 4x সমান 410 মাইনাস 400, আর x সমান 10 সেমি কিউব। এরপরে কি শিখিয়েছিলাম তোমাদের, এরপরে অঙ্কের উত্তর লিখতে হবে। অতএব 5 টুকরোর আয়তন সমান 10 সেমি কিউব। তাহলে প্রথম অঙ্কের সমস্যার সমাধানটা আমি করলাম, তোমরা যারা করেছো উত্তরটা মিলিয়ে নেবে, আর যারা করতে পারোনি তারা অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে। এরপরে চলো আমরা পরের যে হোম টাস্কটা দিয়েছিলাম, অর্থাৎ অঙ্ক দেওয়া ছিল আমার প্রথম ভিডিওতে, তার সমস্যার সমাধানটা আমরা করি। হ্যাঁ দেখো, আমি প্রথম ভিডিওতে যে অঙ্কগুলো দিয়েছিলাম তার দ্বিতীয় অঙ্কের সলিউশনটা আমি দেখাবো। দ্বিতীয় অঙ্কটা কি ছিল, একটি সিলিন্ডারে 10 বায়ুমণ্ডলীয় চাপে 9 লিটার হাইড্রোজেন আছে, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে 9 লিটার হাইড্রোজেন আছে, ওটাই ওর প্রারম্ভিক আয়তন, এবং এই 10 বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে প্রারম্ভিক চাপ। উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে। অর্থাৎ এখানে আমাদেরকে বের করতে হবে কি, বেলুনের সংখ্যা, কিন্তু অন্তিম আয়তন জানা নেই। তাহলে যেহেতু চাপ এখানে হ্রাস করেছে, অর্থাৎ প্রথমে 10 ছিল তারপরে 2 করেছে, তাহলে ওই 2 বায়ুমণ্ডলীয় চাপে আমাদেরকে আয়তনটা বের করতে হবে, অন্তিম আয়তনটা। এবার ওই অন্তিম আয়তন থেকে যদি আমরা গ্যাসের যে প্রারম্ভিক আয়তনটা ওটা বাদ দিয়ে দিই, তাহলে যে গ্যাসের আয়তনটা দাঁড়াবে সেইটাকে 1 দিয়ে ভাগ করে দিলে, কেন না প্রত্যেকটা বেলুনের আয়তন 1 লিটার ভেতরকার আয়তন, তাহলে আমি যদি 1 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বেলুনের সংখ্যাটা বের করে নিতে পারবো। তো চলো আমরা এর সমাধানটা করে নেই। প্রারম্ভিক চাপ P1 সমান 10, বায়ুমণ্ডলীয় চাপ আমরা এটাকে লিখতে পারি কি অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফেরিক চাপ, এটাকে শর্টে লেখা হয় ATM, অ্যাটমসফিয়ার। প্রারম্ভিক আয়তন কত, এখানে গ্যাসের লিখতে পারো কথাটা, গ্যাসের বা হাইড্রোজেন গ্যাসের, আরো শুনতে ভালো লাগবে, H2 গ্যাসের, H2 গ্যাসের প্রারম্ভিক আয়তন ছিল কত,
সিম্বল দিয়ে লিখলাম V1 9 লিটার। আমি ভাষায় না লিখে LIT শর্টে লিখলাম। এরপরে হাইড্রোজেন গ্যাসের অন্তিম চাপ P2 সমান 2 ATM, অর্থাৎ 2 বায়ুমণ্ডলের চাপটাকে আমরা 2 ATM লিখলাম। হাইড্রোজেন গ্যাসের অন্তিম আয়তন V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, কেন ওইটাই আমরা বের করব। আগে অন্তিম আয়তনটা দেখব, উষ্ণতা স্থির থাকলে অন্তিম আয়তন কত হয়। এখানেও দেখো বলছে উষ্ণতা অপরিবর্তিত রেখে, অর্থাৎ উষ্ণতা অপরিবর্তিত থাকলে বয়েলের সূত্র আমরা লাগাবো। উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্র হইতে পাই বয়েলের সূত্র হইতে কি পাচ্ছি না, P1 V1 সমান P2 V2। এখানে P1 এর মান কত দেওয়া আছে 10, V1 এর মান 9, P2 এর মান 2, V2টা বের করতে হবে, তাই V2 লিখলাম। তাহলে V2 সমান কত হলো, এটা 90 হচ্ছে, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, তাহলে 45 লিটার। এটা গ্যাসের অন্তিম আয়তন। তাহলে আমাদের বের করতে হবে অতএব বেলুন ভর্তি করার জন্য প্রয়োজনীয় গ্যাসের আয়তন, মানে বেলুনটা আমরা যে গ্যাস দিয়ে ভর্তি করব, প্রয়োজনীয় গ্যাসের আয়তন। কতটা সমান, অন্তিম আয়তন হয়েছে 45, আর অলরেডি ওই সিলিন্ডারে 9 লিটার হাইড্রোজেন গ্যাস ছিল, তাহলে 45 মাইনাস 9, এই যে ডিফারেন্সটা বেরোবে এটাই দিয়ে আমরা 1 লিটার আয়তনের বেলুনকে ভর্তি করব, তাতে আমাদের বেলুনের সংখ্যাটা পেয়ে যাবো ওখান থেকে। তাহলে কত হচ্ছে, 45 থেকে 9 বাদ দেবো, 36, এককটা লিখবে লিটার। এরপরে বেলুনের সংখ্যা চেয়েছে, বলছে যে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে। তাহলে আমি উপরটা একটু মুছছি, তোমরা নোট ডাউন করে নেবে। অতএব নির্ণেয় বেলুনের সংখ্যা। কত হবে, এখানে এক্সেসিভ গ্যাসটা বেরিয়েছে, গ্যাসের আয়তনটা হচ্ছে 36 লিটার, তাহলে 36, আর প্রত্যেকটা বেলুনের আয়তন হচ্ছে 1 লিটার, ভাগ করলে আমরা বেলুনের সংখ্যাটা পেয়ে যাব, তাহলে 36টি। এবার উত্তর লিখতে হবে, অতএব ওই গ্যাসের সাহায্যে 36টি বেলুন ভর্তি করা যাবে। ওই গ্যাস, বা তোমরা লিখে দিতে পারো এখানে হাইড্রোজেন গ্যাসের সাহায্যে। আচ্ছা তাই লিখে নাও, ওই গ্যাসের সাহায্যে, ওই গ্যাসের সাহায্যে 36টি বেলুন ভর্তি করা যাবে। এরপরে আমি চলে আসবো আমার হোম টাস্ক দেওয়ার যে তৃতীয় যে সমস্যাটা ছিল সেই অঙ্কে। দেখো আমার যে তৃতীয় প্রবলেমটা ছিল তাতে দেওয়া ছিল কি, স্থির উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচ চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার
এবং 100 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন 3.8 লিটার। এখানে দেখাতে বলেছে যে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। এখন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে, এটাকে আমাদেরকে প্রমাণ করতে গেলে আমরা কি করব, প্রারম্ভিক চাপ আয়তনের গুণফলটা যদি অন্তিম চাপ আয়তনের গুণফলের সঙ্গে সমান করতে পারি, তাহলেই আমরা বলবো যে এক্ষেত্রে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। তাহলে দেখো প্রারম্ভিক চাপ কি আছে, প্রারম্ভিক চাপ P1 সমান 76 সেন্টিমিটার এইচজি। প্রারম্ভিক আয়তন V1 সমান 5 লিটার। অন্তিম চাপ P2 সমান 100 সেন্টিমিটার এইচজি। অন্তিম আয়তন V2 সমান 3.8 লিটার। তাহলে প্রারম্ভিক চাপ আয়তনের গুণফল কি হবে? তাহলে তোমরা ভাষাটা এইভাবে লিখবে, প্রাথমিক চাপ ও আয়তনের গুণফল সমান বা গুণফল P1 V1 সমান, P1 এর মান কত আছে 76 আর V1 এর মান আছে 5, তাহলে কত হবে 380। এটা একক লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। অন্তিম চাপ ও আয়তনের গুণফল। একটু বলে নেই, এখানে দেখো চাপ কিন্তু সেন্টিমিটার এইচজিতে আছে, এখানেও চাপ কিন্তু সেন্টিমিটার এইচজিতে আছে, আয়তন লিটারে আছে, আয়তন এখানে লিটারে আছে, অর্থাৎ প্রারম্ভিক চাপ এবং অন্তিম চাপ সেম এক ইউনিটে আছে এবং প্রারম্ভিক আয়তন এবং অন্তিম আয়তন সেম ইউনিটে আছে। সেই জন্য কিন্তু আমরা এখানে চাপ আয়তনের গুণফল এবং প্রারম্ভিক চাপ আয়তনের গুণফল এবং অন্তিম চাপ আয়তনের গুণফল আমরা সমান দেখাতে যাব। কিন্তু যদি ইউনিট সমান না থাকতো তখন আমরা সেম ইউনিটে আমাদেরকে আনতে হতো। যে কোনো একটা ইউনিট যদি অন্য কোনো ইউনিট থাকতো, ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, এখানে ভি1টা 5 লিটারের জায়গায় 5000 সিসি দেওয়া আছে, তাহলে আমাদেরকে ওটাকে লিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে 5000 সিসি সমান 5 লিটার হবে, কেন 1 লিটার সমান 1000 সিসি হয়। তাহলে V2 সমান কি হচ্ছে, চাপ ছিল 100, আয়তন ছিল 3.8 সমান 380। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু প্রারম্ভিক চাপ আয়তনের গুণফলের মান এবং অন্তিম চাপ আয়তনের গুণফলের মান সমান। তাহলে বলতে পারি না যে P1 V1 সমান P2 V2, আর P1 V1 সমান P2 V2 থাকলে আমরা কি বলতে পারি যে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলছে। তাহলে অতএব গ্যাসটি বা এখানে একটু লিখে দিতে পারো তোমরা, P2 V2 মান 380 সমান এটা P1 V1 এর সঙ্গে সমান। এবার লিখবে অতএব গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। তাহলে আমার প্রথম ভিডিওতে যে 3টে অঙ্ক হোম টাস্ক হিসাবে তোমাদের দেওয়া ছিল, সেই 3টে অংশের সংক্ষেপ তোমরা সমাধান দেখলে, অনেকেই তোমরা করেছো, যারা করতে পারোনি তারা এটা ভালো করে নোট ডাউন করে নেবে, আর যারা করতে পেরেছো তারা উত্তরটা মিলিয়ে নেবে। এরপরে আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে অঙ্ক দেখে নেব, তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অঙ্ক দেখে নেব। তো চলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের অঙ্ক আমরা দেখে নিই। দেখো আমি এখানে প্রথমে হেডিং করছি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, অর্থাৎ এখানে যে অঙ্কটা আমি দিয়েছি সেটা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে অঙ্ক। কি বলেছে অঙ্কতে, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার এইচজি চাপে কিছু পরিমাণ বায়ুর আয়তন দেওয়া আছে 1000 সিসি। কত উষ্ণতায় 750 মিলিমিটার এইচজি চাপে ওই বায়ুর আয়তন
1400 সিসি হবে। কি করব, আমরা প্রথমে সিম্বল দিয়ে ডেটাগুলোকে তুলব। তো দেখো, বায়ুর প্রারম্ভিক উষ্ণতা এখানে উষ্ণতা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো সেন্টিগ্রেড স্কেলে আছে। তোমাদেরকে বলেছিলাম যে এটাকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে হবে। তাহলে প্রারম্ভিক উষ্ণতাকে আমরা সিম্বল দিয়ে যদি লিখি তাহলে T1, তাহলে আছে কত 20 ডিগ্রি সি, তার সঙ্গে 273 যোগ হবে, সমান কত না 293 কেলভিন। বায়ুর প্রাথমিক আয়তন বা প্রারম্ভিক লিখতে পারো, প্রাথমিক আয়তন V1 সমান 1000 সিসি। এই সিসির মানেটা কি না, সিসি হচ্ছে সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, একে আমরা সেমি কিউব লিখতে পারি। এরপরে চাপ কত দেওয়া আছে, তাহলে প্রাথমিক চাপ P1 সমান 760 মিলিমিটার এইচজি, অর্থাৎ পারস্তম্ভ চাপ দেওয়া আছে 760 মিলিমিটার এইচজি মানে 76 সেন্টিমিটার এইচজি। এরপরে কি আছে, অন্তিম উষ্ণতা আমরা বের করতে হবে। তাহলে অন্তিম উষ্ণতা আমাদেরকে বের করতে হবে, আমরা লিখব বায়ুর অন্তিম চাপ P2 সমান কত দেওয়া আছে, চাপ হ্রাস হয়েছে 750 মিলিমিটার এইচজি। অন্তিম আয়তন V2 সমান 1400 সেমি কিউব বা 1400 সিসি লিখতে পারি। বায়ুর অন্তিম উষ্ণতা T2 সমান, জিজ্ঞাসা চিহ্ন দিলাম কেন না, এর মানটা বের করতে হবে। এরপর আমরা লিখব চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র হইতে পাই। কি সূত্রটা ছিল, তোমরা শিখেছ P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। যেহেতু T2 নির্ণয় করতে বলছে তাহলে আমরা একটা সাজিয়ে নেব আগে। তাহলে T2 সমান কি হবে না, T2 সমান হবে P2 V2 ইন্টু T1 বাই P1 V1। দেখো T2টা এদিকে আসবে আর T1টা P2 V2 সঙ্গে গুণ হবে, সেই জন্য আমি লিখেছি P2 V2 বাই T1 আর P1 V1টা নিচে যাবে। এখন মানগুলো এবার পুট করব আমরা, কি কি দেওয়া আছে, P2 মান 750 ইন্টু V2 মান দেওয়া আছে 1400, T1 এর মান 293, P1 এর মান 760 আর V1 এর মান 1000। মানগুলো আমরা পুট করলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এখানে P1 760 মিলিমিটার এইচজিতে রেখেছেন, কিন্তু আপনি আগের ভিডিওগুলোতে বলেছেন যে সেন্টিমিটার এইচজিতে রাখতে। তোমরা একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবে এখানে P1 যে এককে আছে P2ও সেই একই এককে আছে, সেই জন্য আমি ইউনিট ট্রান্সফারটা এখানে করলাম না। বা V1 V2 একই এককে আছে, তাই না? তাহলে এখানে T2 যেটা বেরোবে সেটা পরম স্কেলে বেরোবে, অর্থাৎ কেলভিন টেম্পারেচারটা বেরোবে। এবার যদি তোমাদেরকে চাই যে সেন্টিগ্রেড স্কেলে ওর মানটা কত, তাহলে আমরা কি করবো, ওখান থেকে 273 বাদ দিয়ে দেবো। মানগুলো আমি পুট করলাম। এরপর এটাকে যদি আমরা কাটাকাটি করে মডিফাই করি, তাহলে ধরো এই 3টে শূন্য কেটে দিলাম, উপরে 3টে শূন্য কেটে দিলাম। এবার এটাকে গুণ করে 760 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে কত, 404.8 কেলভিন। তোমরা একটু কোষে দেখে নেবে, না উত্তর মিললে আমাকে জানিও কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে কত বেরোলো ফাইনাল টেম্পারেচারটা কেলভিন স্কেলে, 404.8
8, অর্থাৎ অত কেলভিন আসলো। এবার ওটাকে আমরা সেন্টিগ্রেড স্কেলে ট্রান্সফার করব। তাহলে লিখবো একদম ওই বায়ুর আয়তন কেলভিন স্কেলে তোমরা উত্তর লিখলেও ভুল নয়, আর সেন্টিগ্রেড স্কেলে লিখলে ভুল নয়। যদি তোমাদেরকে চায় পরীক্ষার সময় যে প্রশ্নপত্র থাকবে তাতে যদি চায় যে তোমরা সেন্টিগ্রেড স্কেলে উত্তর বের করো, বা এখানে লিখলো যে ওই বায়ুর কত উষ্ণতা, এখানে না বলে বললো যে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা কত হলে 750 মিলিমিটার এইচজি চাপে ওই বায়ুর আয়তন 1400 সেমি কিউব বা সিসি হবে, তখন কিন্তু তোমাদেরকে সেন্টিগ্রেড স্কেলে উত্তর বের করতে হবে। কিন্তু যেহেতু এখানে উষ্ণতার স্কেলটা বলা নেই, তাহলে তোমরা কেলভিন স্কেলে উত্তর লিখতে পারো, মানে অর্থাৎ আমরা লিখতে পারি ওই বায়ুর আয়তন 404.8 কেলভিন লিখতে পারি, অথবা আমরা সেন্টিগ্রেড স্কেলেও ট্রান্সফার করে উত্তরটা লিখতে পারি। আমি এখানে তোমাদেরকে সেন্টিগ্রেড স্কেলে ট্রান্সফার করে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ওই বায়ুর আয়তন হবে 404.8 মাইনাস 273। কেন তোমরা জানো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কে, সেই জন্যে সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসতে গেলে 273 বাদ দিতে হবে। এটা হবে কত? 131.8 ডিগ্রি সি। অর্থাৎ ওই বায়ুর আয়তন কেলভিন স্কেলে যদি আমরা উত্তর লিখি তাহলে 404.8 কেলভিন, এবং সেন্টিগ্রেড স্কেলে যদি উত্তর লিখি তাহলে 131.8 ডিগ্রি সি বা 131.8 ডিগ্রি সি। এরপরে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। এর পরবর্তী অঙ্ক আমরা আসলাম, এখানেও আমি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে তোমাদেরকে অঙ্ক দিয়েছি। এখানে অঙ্কটা কি আছে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 740 মিলিমিটার এইচজি চাপে একটি শুষ্ক গ্যাসের আয়তন দেওয়া আছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রারম্ভিক উষ্ণতা, এটা প্রারম্ভিক চাপ, আর এটা হচ্ছে প্রারম্ভিক আয়তন। অন্তিম উষ্ণতা, অন্তিম চাপ আর অন্তিম আয়তনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সবকিছু ডেটা দেওয়া আছে, শুধু V2 দেওয়া নেই, V2টা আমরা এখান থেকে বের করবো। তাহলে চলো অঙ্কের সলিউশনটা দেখে নিই। গ্যাসের প্রাথমিক উষ্ণতা উষ্ণতাগুলোকে কিন্তু আমরা সব কেলভিন স্কেলে ট্রান্সফার করব। তার মানে 16 প্লাস 273 হচ্ছে কত? 289 কেলভিন। প্রাথমিক আয়তন বা প্রাথমিক চাপ লিখে নেই। প্রাথমিক চাপ P1 সমান কত? 740 মিলিমিটার এইচজি। প্রাথমিক আয়তন V1 সমান 380 সিসি বা সেমি কিউব। অন্তিম চাপ P2 সমান 760 মিলিমিটার এইচজি। দেখো এখানে প্রাথমিক চাপ P1টা 740 মিলিমিটার এইচজি, অর্থাৎ মিলিমিটার এইচজি এককে দেওয়া আছে প্রারম্ভিক চাপটা, অন্তিম চাপটাও মিলিমিটার এইচজি এককে দেওয়া আছে। তাহলে ইউনিট ট্রান্সফার এখানে দরকার নেই। অন্তিম আয়তন V2 সমান কত বের করতে হবে? অন্তিম উষ্ণতা T2 সমান 0 দেওয়া, 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সরি। এটাকে আমরা যদি কেলভিন স্কেলে ট্রান্সফার করি তাহলে কত কেলভিন হবে? না 273 কেলভিন। তাহলে লিখবো আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র হইতে কি পাচ্ছি? না P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে কিন্তু আমরা V2 মানটা বের করব। তাহলে সাজিয়ে নেই। V2 সমান কি হচ্ছে? P1 V1 T2
বাই T1 P2, P1 V1 T2 বাই T1 P2। এবার মানগুলো আমরা পুট করব। P1 এর মান দেওয়া আছে 740, V1 এর মান দেওয়া আছে 380, T2 হচ্ছে 273, T1 এর মান দেওয়া আছে 289, আর P2 মান হচ্ছে 760। তাহলে ডেটাগুলোকে আমরা পুট করলাম, এরপর আমরা ক্যালকুলেশন করব। শূন্য কাটলাম, 19 দিয়ে যদি কাটি আমরা, 19 দুগুণে 38, 19 4 76, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 4 একে 4, 34 হলো, 4 8 32, 4 5 20। তাহলে দাঁড়াচ্ছে কত? আর এটাকে দেখে নাও কাটা যাচ্ছে কিনা, এটাকে আর 3 দিয়ে যাচ্ছে কিনা। এটা 3 দিয়ে যাবে না, তাহলে এখানে তোমরা গুণ করে গুণফলটা বসাবে। তাহলে দেখো আমরা মডিফাই করে কি পেলাম? 185 ইন্টু 2 ইন্টু 273 বাই 289। এইবার এই তিনটেকে গুণ করব, গুণ করে 289 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা তোমরা কোষে দেখবে 350.51। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি আমরা নেই তাহলে এটা 516 হয়, বেরোবে। এটাকে 52 আমরা ধরে নিতে পারি, এত সিসি। এবার উত্তর লিখতে হবে আমাদের। অতএব গ্যাসটির আয়তন কত? অতএব গ্যাসটির আয়তন, অন্তিম আয়তন সমান 349.52 সিসি। এরপরে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। দেখো এর পরবর্তী অঙ্ক যে আমি তোমাদেরকে দিয়েছি সেটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। এখানে অঙ্কটা কি আছে যে 4 অ্যাটমসফেরিক চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তোমরা আগের ভিডিওতে শিখেছো যে এনমোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ কি হয়, তাও আমি এখানে লিখে দেখাচ্ছি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর এনমোল গ্যাস কি হয় না, পিভি সমান এনআরটি। তাহলে এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা আমরা এখানে কাজে লাগিয়ে গ্যাসের আয়তনটা নির্ণয় করব। কি কি ডেটা দেওয়া আছে তাহলে সেই ডেটাগুলোকে আমরা প্রথমে তুলে নিই। গ্যাসের এখানে কিন্তু প্রারম্ভিক চাপ তোমাদেরকে লেখার দরকার নেই, কেন চাপ একটাই আছে। গ্যাসের চাপ লিখবে কথাটা। গ্যাসের চাপ পি সমান 4 ATM অর্থাৎ অ্যাটমসফিয়ার। গ্যাসের উষ্ণতা T সমান 300 K। গ্যাসের ভর M সমান 8 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয় না, গ্যাসের আণবিক ভর তোমরা অনেকেই জানো যে গ্যাসের আণবিক ভর হচ্ছে, এখানে দেওয়াই আছে H = 1। H = 1 অর্থাৎ এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে আণবিক ভর কত হবে? এটাকে ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করলাম, 2 ধরলাম। ক্যাপিটাল M এর মান 2, যেহেতু পরমাণু দুটো পরমাণু নিয়ে একটি হাইড্রোজেনের অণু গঠিত হয়, সেই জন্য হাইড্রোজেন গ্যাসের আণবিক ভরটা 2 হলো। এখন এই সূত্রটাকে যদি আমরা মডিফাই করি না, আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি
যে পিভি সমান এন এন মানে কি মোল সংখ্যা, গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর ইন্টু আরটি। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা শিখব। এবার গ্যাসের আয়তন, যেটা বের করতে চেয়েছে তাকে আমরা ভি ধরে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে এবার লিখব আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হইতে পাই অথবা তোমরা লিখতে পারো আমরা জানি দিয়ে এই সমীকরণটা তুলতে পারো, পিভি সমান স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি। যেহেতু ভি এখানে বের করতে বলেছে তাহলে ভিটাকে আমরা ভি সমান লিখলাম এম আরটি বাই 3 ইন্টু ক্যাপিটাল এম। এবার মানগুলোকে পুট করো তোমরা। তাহলে এখানে গ্যাসের ভর কত 8। আচ্ছা একটু বলে দেই যে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা বের করতে শিখেছি, আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে সার্বজনীন গ্যাসের মান কত। একটু আগে তোমরা শিখেছো যে আর এর মানটা হয় 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে এই মানটা এখানে আমরা পুট করব 0.082। যদি দেওয়া না থাকে তোমাদের কিন্তু এই আর এর মানটা মনে রাখতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। আমি বলেছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে যে যে অঙ্কগুলো থাকবে সেখানে যদি আর এর মান না দেওয়া থাকে তোমাদেরকে কিন্তু এই আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে মনে রাখতে হবে। ইন্টু টি, টি এর মান 300 কেলভিন। আচ্ছা চাপের মান দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার ইন্টু গ্যাসের আণবিক ভর আমরা পেয়েছি 2। 4 দুগুণে 8, 2 2 কেটে গেল। এবার এটাকে আমরা যদি গুণ করি তাহলে কত হবে দেখে নাও। এখানে 100 দিয়ে গুণ করলে দশমিক কত 2 ঘর সরে যাবে, তাহলে 8.2 হবে। 8.2 এর সঙ্গে 3 গুণ হবে, 3 দুগুণে 6 আর 3 এ 24 আর একটার পরে দশমিক, তাহলে দাঁড়ালো কত 24.6। তাহলে 24.6। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্যাসের আয়তন আমরা বের করলাম এর এককটা কি হবে। তোমরা দেখো এখানে আমি আর এর একক কি বসিয়েছি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে সবের একক তো কেটে যাবে, লিটার এককে যেহেতু ওখানে 8টা আছে এখানেও আয়তনটা বেরোবে লিটার এককে। এইবার লিখবো অতএব গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন 24.6 লিটার হবে। তাহলে আমরা প্রত্যেকটা আইটেম থেকে একটা দুটো করে অঙ্ক শিখলাম। তোমাদের যদি এই ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে।